রাঙামাটি প্রাকৃতির অনুপম সুধাধারা, পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের মায়াময় সংমিশ্রণের এক অনিন্দ্য সুন্দর ভূখণ্ড। নীলাভ কাপ্তাই হ্রদ তার বুক জুড়ে ছড়িয়ে রেখেছে অপার শান্তি ও মনোমুগ্ধকর দৃশ্যাবলী। কাপ্তাই লেকের জলরাশি, পাহাড়ের ঢাল আর আকাশের রঙে রাঙামাটি যেন এক জীবন্ত শিল্প ক্যানভাস। পাহাড়ি সংস্কৃতি, নৌকা ভ্রমণ আর প্রাকৃতিক নীরবতার সুষমা এখানে ভ্রমণ পিপাসু হৃদয়ে জাগিয়ে তোলে এক গভীর প্রশান্তি। হাতে মাত্র একদিন সময় নিয়ে লাল পাহাড়ের দেশ রাঙামাটি ঘুরে আসলাম কিভাবে, সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকেই আমাদের রাঙামাটি অভিযাত্রার সূচনা। রাত 11টার দিকে আমাদের আগে থেকেই ঠিক করা নন এসি বাসে চেপে আমরা রওনা দিলাম প্রাকৃতিক সৌন্দর্যের কোটি, নদী, পাহাড় ও হ্রদের শহর রাঙামাটির উদ্দেশ্যে। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার, আর এই পথ পাড়ি দিতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। কাল রাঙামাটির বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবো, তাই দ্রুতই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য। রাস্তার দুই ধারে সারি সারি সবুজ পাহাড় যেন আমাদের অভ্যর্থনা জানাতে হাতছানি দিচ্ছে। কিছুক্ষণ পর চট্টগ্রাম শহরের উঁচু উঁচু দালানগুলোকে পিছনে ফেলে আমরা তখন প্রবেশ করছি রাঙামাটি জেলার সীমানায়। আর এই সীমানায় পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তার অকৃপণ আতিথেয়তায়। পাহাড়ি সর্পিল পথ, মেঘলা আকাশ আর সবুজের অফুরন সমারোহ দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম রাঙামাটি শহীদ মিনারের সামনে। এখানেই আমাদের বাস আজকের দিনের জন্য যাত্রা বিরতি করলো এবং আমরা বাস থেকে নেমে গেলাম এক অনিন্দ্য সুন্দর ভোরের কোলাহলে এক অজানা অভিজ্ঞতার সন্ধানে। শহীদ মিনারের লেকের কিনারের পাশেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের পূর্ব নির্ধারিত বোটটি। আল্লাহর নাম নিয়ে আমরা সমবেত হই জলযানের উদ্দেশ্যে। সূচনা করি কাপ্তাই ভ্রমণের নতুন একটি অধ্যায়। লহরী দোলানো জলের উপর দিয়ে এগিয়ে চলে আমাদের যান, যেন এক ভাসমান স্বপ্ন। চারদিকে পাহাড়ের অফুরন সবুজ সম্ভার আর নীল আকাশের প্রতিবিম্ব পড়ছে স্বচ্ছ জলের বুকে। প্রাকৃতির এই অকৃপণ সৌন্দর্যের মাঝে ভেসে যেতে যেতে অগোচরেই পৌঁছে গেলাম লেকের বুক চিরে গড়ে ওঠা এক রেস্টুরেন্টে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল সকালের নাস্তা। নাস্তায় ছিল ডিম খিচুড়ি। স্বাদে গন্ধে এটি ছিল সহজ সরল, প্রয়োজনের তাগিদ মেটানোর মতো বললেই চলে। তবুও প্রাকৃতির কোলে বসে তা যেন অন্যরকম এক স্বাদ এনে দিয়েছিল। এই সামান্য আহারও যেন হয়ে উঠল ভ্রমণের একটি সুস্বাদু স্মৃতি হয়ে। খাওয়া দাওয়ার পরেই আমরা রওনা দিলাম আদিবাসী মার্কেট এবং পাহাড়ের চূড়ায় অবস্থিত বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। সময় যেন নিজের অজান্তেই ফুরিয়ে গেল, আর আমরা এসে পৌঁছালাম আদিবাসী মার্কেটে। এখানে প্রবেশ করতেই চোখে পড়ল স্থানীয় আদিবাসীদের হাতে তৈরি নানান ধরনের শিল্পকর্ম, সুন্দর হস্তশিল্প, রং বেরঙের কাপড়, অলংকার এবং নিত্য ব্যবহার্য জিনিসের উপর। আপনারা চাইলে এখান থেকে নিজেদের বা পরিবারের জন্য কিছু কিনে নিয়ে যেতে পারেন, তবে কেনার আগেই একটু দরদাম করে নেওয়াই যুক্তিযুক্ত। মার্কেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। পাহাড় বেয়ে উঠতে উঠতে একসময় চূড়ায় পৌঁছেই আমাদের চোখ আটকে গেল টাটকা পাহাড়ি আনারসের দিকে। লোভ সামলাতে না পেরে আমরা 4 জন মিলে নিলাম 4টি আনারস 20 টাকা করে। পাহাড়ের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এই আনারস খাওয়ার অনুভূতি ভাষায় বর্ণনা করার বাইরে। সামনেই গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বৌদ্ধবিহারটি। এখন
চলুন আমরা ড্রোন থেকে দেখে নেই এই পুরো বৌদ্ধবিহারটির এরিয়াল ভিউ। পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ কাটানোর পর আমরা আস্তে আস্তে নেমে এলাম এবং রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণায় যাওয়ার পথের দুই ধারের পাহাড় আর সবুজের সমারোহ ছিল মনে ধরার মতো। আমার ক্যামেরায় তার সম্পূর্ণ সৌন্দর্য ধারণ করা সম্ভব নয়, তবুও আপনাদের সঙ্গে সেই দৃশ্য ভাগ করে নেওয়ার কিছুটা হলেও চেষ্টা করছি। হঠাৎ দূর থেকেই চোখে পড়ল শুভলং ঝর্ণা। পাহাড় থেকে নেমে আসা সাদা জলরাশি দূর থেকেই এর মোহনীয় রূপ আমাদের হৃদয় স্পর্শ করছিল। বোট থেকে নেমে কিছু দূর হেঁটেই আমরা পৌঁছে গেলাম শুভলং ঝর্ণার কাছাকাছি। বৃষ্টি না হওয়ায় ঝর্ণার জলের পরিমাণ ছিল কম, কিন্তু ঝর্ণার একদম উপরে কিছু মানুষকে উঠতে দেখে আমি খুব হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়লাম। যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে, তাই সবার কাছে আমার বিনম্র অনুরোধ, এভাবে ঝর্ণার চূড়ায় উঠতে যাবেন না। এরপর আমরা শুভলং ঝর্ণাকে বিদায় জানিয়ে আবারও বোটে উঠে বসলাম। এবারের লক্ষ্য দুপুরের খাবার। আমরা ফিরে এলাম সকালে যে রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম সেখানেই। আমাদের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, আলু ভর্তা, ডাল, কাপ্তাই লেকের ছোট তাজা মাছ, ব্যাম্বো চিকেন আর সবজি। স্বাদের কথা বলতে হলে সকালে খিচুড়ির তুলনায় এই খাবারটি আমার বেশ লাগলো। দুপুরের খাবারের পরে রেস্তোরাঁর পাশ দিয়ে হালকা হাঁটাহাঁটি সেরে আমরা আবারও ফিরে এলাম আমাদের নৌকায়। এবারের যাত্রাপথ রাঙামাটির সেই স্বপ্নদীপ্ত ঝুলন্ত সেতুর অভিমুখে, যেই সেতুটি পার্বত্য অঞ্চলের হৃদয়স্থলে দাঁড়িয়ে আছে এক মহিমাময় প্রতীক হয়ে। কাপ্তাই লেকের নীলিমা জুড়ে আমাদের নৌকা এগিয়ে চলল, আর দিগন্তের কোলে ধীরে ধীরে ভেসে উঠল সেই বহুল প্রত্যাশিত দৃশ্য, রাঙামাটির আইকনিক ঝুলন্ত সেতু। এটি কেবলই একটি পাথর বা ইস্পাতের নির্মাণ নয়, এটি এই অঞ্চলের গর্বের ধারক। একে সিম্বল অফ রাঙামাটি নামেও ডাকা হয়ে থাকে। কিন্তু হঠাৎই অনুভব করলাম স্বপ্ন আর বাস্তবতার মাঝে বয়ে চলা এক চিরন্তন দূরত্ব রেখা। কাপ্তাই লেকের জলরাশি অস্বাভাবিক উচ্চতায় উঠে এসে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত সেতুটিকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করে রেখেছে। মনটা নিস্তব্ধে ভেঙে পড়ল। ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়া, পাহাড় ও লেকের মাঝে দোল খাওয়ার যে ইচ্ছা, আজ তা পূর্ণ হলো না। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করলাম, কিন্তু হৃদয়ে এক অপূর্ণ গভীর ছায়া নিয়েই এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যে পল ওয়েল পার্কের উদ্দেশ্যে। পার্কে প্রবেশ করতেই দৃষ্টি আটকে গেল লাভ পয়েন্ট নামক এক মনোমুগ্ধকর স্থানে। এরপর আমরা পুরো পার্কটি ঘুরে দেখতে লাগলাম। আর তখনই চোখে পড়ল আরেকটি ঝুলন্ত সেতু, ক্ষুদ্রাকার কিন্তু অসম্ভব রকমের সুন্দর। রাঙামাটির মূল ঝুলন্ত ব্রিজে উঠতে না পারলেও এই ক্ষুদ্র সংস্করণটির উপর দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য হলেও আমাদের হৃদয়ের অশান্ত তরঙ্গগুলোকে শান্ত করতে সক্ষম হলাম। এই স্থানটিতে রয়েছে কায়াকিংয়েরও সুব্যবস্থা। পল ওয়েল পার্কে শিশুদের জন্য রয়েছে নানান ধরনের রাইড ও বিনোদনমূলক ব্যবস্থা। কয়েক ঘন্টা পার্কের শান্ত পরিবেশে বসে আড্ডা দিয়ে আমরা রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। এখান থেকেই আমাদের ঢাকামুখী বাস যাত্রা শুরু করার জন্য অপেক্ষা করছিল। রাত 10:30টার দিকে ঢাকার পথে যাত্রা শুরু হলো এবং মধুর একটি সমাপ্তি ঘটল রাঙামাটির এই অপরূপ যাত্রার। লাল পাহাড়, কাপ্তাইয়ের নীল জলরাশি আর সবুজ প্রাকৃতির মিতালিতে গড়ে ওঠা এক অমলিন স্মৃতিময় অধ্যায়ের শেষ হলো ঠিক এভাবেই।